আমার নাম সাকিব। আমি মফস্বল শহরে রিক্সা চালিয়ে খাই। মফস্বল শহর থেকে ৪-৫ কিলোমিটার ভেতরে আমার বাড়ি। প্রত্যেক দিন বাড়ি থেকে রিক্সা নিয়ে আমি মফস্বল শহরে আসি এবং সারাদিন রিক্সা চালিয়ে সন্ধ্যার পরপরই বাড়িতে চলে যাই। অনেক দিন যেতে দেরি হয়। তো আমার সঙ্গে যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিনও আমার যেতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল এবং ওই দিন আমার জীবনটা যেরকমভাবে পরিবর্তন হয়ে যাবে সেটা আমি কখনো ভাবতে পারিনি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? স্বাগত জানাচ্ছি দ্য মেগাবক্সের নতুন আরও একটি ভিডিওতে। বরাবরের মতো কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং যারা ভিডিওতে লাইক কমেন্ট করেন না তারা বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, আপনাদের কাছে অনুরোধ থাকলো। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি সাকিবের ঘটনায় চলে যাই। আমার বাবা মায়ের 2টা সন্তান, আমরা 2টা ছেলে এবং 2টা মেয়ে। বড় 2 বোনের বিয়ে হয়ে গিয়েছে আর বড় ভাই যে আছে তিনি একজন মাওলানা। তিনি বাড়িতে থাকেন না। মাওলানা এবং হাফিজি শেষ করার পরে তিনি তার স্ত্রী সন্তান নিয়ে বিদেশে থাকেন। তিনি আমাদের খোঁজ খবরও নেন না। ছোটবেলা থেকেই পড়াশোনা করিনি এবং আমি আব্বার সাথে ক্ষেত খামারে কাজ করতাম। পড়াশোনায় খুব একটা মনোযোগ ছিল না, যার কারণে আমার পড়াশোনার প্রতি ঝোঁক না থাকায় এখন রিক্সা চালিয়ে খেতে হয়। আমার আব্বাও বয়সের কালে একজন ভ্যান চালক ছিলেন এবং সেই থেকেই আমি আমার আব্বার দেখাদেখি শিখেছি এবং আমি পরবর্তীতে একটা রিক্সা কিনে শহরে চালানো শুরু করি, কারণ পরিবার এবং নিজেকে চালানোর জন্য রিক্সাটা চালানোটা জরুরি। শুধু রিক্সা না, যে কোনো কাজ করাটা জরুরি। বাবার কয়েক বিঘা জমি আছে, সেগুলো বাবার সঙ্গে চাষবাস করি। আর মা সে তো গৃহিণী। আমার বড় ভাই বাড়িতে খুব একটা টাকা পয়সা দেয় না, আমি আমার বাবা মাকে চালাই, যার কারণে আমাকে একটু হিসাব নিকাশ করেই চলতে হয়। আমি দরিদ্র পরিবারের সন্তান হলেও আমার বড় ভাই বিদেশে থেকে যা কামায় তার থেকে যদি আমাদেরকে কিছু দিত তাহলে হয়তো কষ্ট করে আমাকে সারাদিন রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে রিক্সা চালানো লাগতো না। কিন্তু আমার বড় ভাই কোনো প্রকার টাকা পয়সা আমার আব্বা আম্মাকে দেয় না, আমাকেই বাধ্য হয়ে চালাতে হয়। আর এগুলোতে আমি বেশ আনন্দিত বোধ করি। বেশ কিছুদিন যাবৎ আমার আম্মা বেশ খানিকটা অসুস্থ বোধ করছে। আম্মা আমাকে কয়েকবার বলেছে বিয়ে শাদী করার জন্য। আমার বয়সও তো কম হলো না, 24-25 বছর বয়স হয়ে গিয়েছে, এখন পর্যন্ত বিয়ে না করে বসে আছি। আমার কেন যেন ভালো লাগে না। আমার মনে হয় যদি বাহিরের কাউকে আমি নিয়ে আসি তাহলে হয়তো তারা আমার বাবা মাকে ঠিকঠাক মতো দেখবে না। আমার বাবা মাই হচ্ছে আমার সব কিছু। আব্বা এখন আর আগের মতো জমি জমা চাষবাস করতে পারে না। আমি একটা জমি বর্গা দিয়েছি, আরেকটা জমি নিজেই চাষ করি। মাঝে মধ্যে যখন রিক্সা নিয়ে বের হই না তখন জমিতে গিয়ে চাষবাস করি। এভাবেই দিনকাল চলছিল ভালো মতোই। কিন্তু হঠাৎ করেই এক রাতে আমার জীবনটা একদমই বদলে যায়। ওই দিন রাত্রেবেলা আমার শহর থেকে ফিরতে ফিরতে একটু দেরি হয়ে যায় আর কি। আমি অনেকটা রাত পর্যন্ত রিক্সা চালাই, কারণ ওই দিন প্যাসেঞ্জার অনেক বেশি পাওয়া যাচ্ছিল। আর সবথেকে বড় কথা, আমার মায়ের চিকিৎসার জন্য বেশ কিছু টাকা প্রয়োজন, যার কারণে রাত জেগে কয়েকদিন যাবতই আমি রিক্সা চালিয়েছি। মফস্বল শহরগুলোতে সাধারণত রাত 10টা বাজলেই আর যাত্রী তেমন রাস্তায় খুব একটা থাকে না, যার কারণে 10টার পরপরই আমি প্রত্যেক দিন চলে আসতাম। বেশ কয়েকদিন ধরেই এমন হচ্ছে, তবে ওই দিন একটু বেশি দেরি হয়ে গিয়েছিল। প্রায় রাত 11:30 পর্যন্ত আমি রিক্সা চালালাম, কারণ হচ্ছে বেশ ভালোই ভাড়া পাচ্ছিলাম। 11:30 বাজে আমি মফস্বল শহর থেকে আমাদের গ্রামের রাস্তায় উঠলাম। গ্রামের রাস্তা দিয়ে আমি টুকটুক করে আসছিলাম। সেদিন ছিল জ্যোৎস্না রাত এবং ভরা জ্যোৎস্না ছিল। এরকম জ্যোৎস্নায় লাইটও দেয়া লাগে না। আমি গান করতে করতে আসছিলাম এবং সঙ্গে করে কিছু খাবার নিয়ে এসেছিলাম, সেগুলো চিবোতে চিবোতেই আমি বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। রাস্তাটা ছিল একদম শুনশান, 2 পাশে কোনো বাড়িঘর নেই, শুধুমাত্র ফসলের মাঠ এবং শুনশান একটা রাস্তা। এই রাস্তা দিয়ে এত রাত্রেবেলা যেতেও ভয় লাগে। যদি কোনো ডাকাতির কবলে পড়ি, আমার রিক্সাটা যদি নিয়ে যায় তাহলে তো বিপদে পড়ে যাব। ভাবলাম কালকে থেকে আর রাত করে বাড়িতে ফিরব না। এসব ভাবছিলাম আমি, ঠিক একটু পরেই দেখলাম কি যে আমার থেকে প্রায় 700-800 মিটার দূরে হবে অদ্ভুত দেখতে কিছু পাখি মারামারি করছে। সেই পাখিগুলোকে দেখে আমি হতভম্ব হয়ে গেলাম। এত বড় বাজ পাখি হয় নাকি? এবং তারা বিশাল বড় ডানা মেলে উড়াউড়ি করছে এবং একে অন্যকে ধাওয়াধাওয়ি করছে। আমি বিষয়টা লক্ষ্য করলাম বেশ খানিকটা দূর থেকে, একদম মাঠের মাঝখানে দেখা যাচ্ছিল। তারা হুট করে সেখান থেকে উঠতে উঠতে
ঠিক আমি যেখান দিয়ে যাচ্ছিলাম ওইখানটায় এসে পড়ল, এবং যেই আমি ওইদিকে নজর দিলাম এবং আমার দিকে নজর পড়ল, ওইখান থেকে থাকা একটা পাখি যাকে কিনা দেখতে কালো রঙের ছিল, অবশ্য সব রকমের পাখিকেই কালো রঙের দেখা যাচ্ছিল, সেই কালো রঙের পাখিটা একটা সাদা এবং মেটে ধরনের একটা পাখিকে সজোরে আঘাত করলো, এবং আঘাত করার সঙ্গে সঙ্গে সেই জিনিসটা আমার সামনে প্রায় 200 মিটার সামনে গিয়ে ছিটকে পড়লো এবং মাটির উপরে পড়লো। আমি তো দেখে হতবাক হয়ে গেলাম, কারণ এরা কি ছিল সেটাই বুঝতে পারছিলাম না। এত বড় বাজ পাখি হয় নাকি? এবং আমাকে দেখে সেই জন্তুটা ওইখানে দাঁড়িয়েছিল বেশ কিছুক্ষণ। আমিও ওই জিনিসটার দিকে তাকিয়েছিলাম। আমার হাতে একটা টর্চ লাইট ছিল, সেই টর্চ লাইটটা মারার সঙ্গে সঙ্গেই সেই জিনিসটা সেখান থেকে উধাও হয়ে গেল। আমি তখন সামনের দিকে এগিয়ে গেলাম যে সামনে পড়লোটা কি, ওই পাখিটাকে কি আহত করেছে নাকি। আমি সামনের দিকে এগিয়ে গেলাম, কিন্তু কাউকে আসলে দেখতে পেলাম না। আর যেভাবে আঘাত করেছি তাতে অনেক দূরে গিয়ে পড়েছে। আমি রাস্তার ওপর কাউকে দেখতে পেলাম না, কিন্তু হঠাৎ করেই একটা সাউন্ড আমার কানে ভেসে আসতে লাগলো। আমি আমার সেই টর্চ লাইটটা ধান ক্ষেতের দিকে মারতেই দেখলাম ধান ক্ষেতের কিছু অংশ একদম নুয়ে পড়েছে এবং তার মাঝখানে কিছু একটা পড়ে আছে এবং দাপাদাপি করছে। আমি সঙ্গে সঙ্গে এই রিক্সা থেকে নামলাম। আমার নিচে যেতে ভয় করছিল, কারণ জিনিসটা কি হবে, যদি কোনো বড় বাজ পাখি বা ঈগল পাখি বা শকুন পাখি হয় তাহলে তো আমার খবর আছে। তারপরেও একটু সাহস সঞ্চয় করে আমি সামনের দিকে এগিয়ে গেলাম, কারণ হচ্ছে আমার কাছে মনে হচ্ছিল নিশ্চয়ই কোনো মানুষ আহত অবস্থায় ধান ক্ষেতের মাঝখানে পড়ে আছে। এখন ধানের সময়, অনেকেই আছে ধানের সেচ দিতে আসে, এমনও তো হতে পারে যে সাপের কামড় খেয়ে নিচে পড়ে আছে। সেটা ভেবে আমি ধান ক্ষেতের দিকে এগিয়ে গেলাম। একটা আইল পার হয়ে সামনের দিকে যেতেই দেখলাম ধান ক্ষেতের মাঝখান বরাবর একদম ফাঁকা হয়ে আছে। আমি প্রথমে লাইটটা মারতেই সেই জিনিসটা কোত করে উঠল এবং আমি দেখে হতভম্ব হয়ে গেলাম। আমি দেখলাম চাঁদের মতো সুন্দরী একটা মেয়ে মানুষ সেখানে শুয়ে আছে এবং সে অদ্ভুত রকমের একটা সাদা রঙের জামা পরা। আমি দেখে তো অবাক হয়ে গেলাম, এরকম সুন্দরী একটা মেয়েকে এখানে এরকমভাবে কে ফেলে রেখেছে। আমার মনে ওই চিন্তা আসতে লাগলো যে কেউ রেপ করে এখানে, ছিছি, এরকম কাজ কে করেছে? যে করেছে সে আসলেই জালিম। এত সুন্দর একটা মেয়ে মানুষকে, আমার এত পরিমাণ রাগ হতে লাগলো বিষয়টা দেখে। আমি দেখলাম তার শরীরে বেশ কিছু জখম আছে এবং সে তখন আমাকে দেখে আমার দিকে হাত বাড়িয়ে অজ্ঞান হয়ে গেল। এতক্ষণ চিল্লাচিল্লি করছিল বা ওই ও শব্দ করছিল, মানে যন্ত্রণায় আর কি। তো আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। আমি কি এখন তাকে তুলে নিয়ে বাসায় যাব নাকি হাসপাতালে যাব, আমি সেটাই বুঝতে পারছিলাম না। পরে ভাবলাম যে আমি যদি একে নিয়ে হাসপাতালে যাই তাহলে হয়তো আমি বিপদে পড়ে যাব, তার থেকে ভালো আমি বাড়িতে নিয়ে যাই, আমার আম্মা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে। আর যেসব কুলাঙ্গাররা এর সঙ্গে এসব করেছে তাদের ধিক্কার জানাই। তাই বলে আমি মেয়েটাকে ইতস্তত বোধ করে কোলে তুলে নিলাম। মেয়েটা অনেক ভারী ছিল, সাধারণত এরকম মেয়ে মানুষ এত ভারী হয় না, কিন্তু এই মেয়েটা এত বেশি ভারী তার চোখের দিকে আমি তাকাতে পারছিলাম না। কারণ হচ্ছে একদিকে হচ্ছে মায়া লাগছিল, আবার অন্যদিকে তাকে দেখে একটু করুণাও হচ্ছিল। মায়া লাগছিল এটা ভেবে যে সে এত সুন্দরী, আমি আমার জীবনে কোনোদিন এত সুন্দরী মেয়ে মানুষ দেখিনি। তারপর আমি তাকে আমার রিকশায় তুললাম। সে এরকমভাবে বসে থাকলো, আর সে তো অজ্ঞান অবস্থায় আছে, তাকে তো কোনোভাবেই একা ওরকমভাবে রাখা যাবে না। আমি তাকে আমার সেই রিকশার এক পাশে একটা গামছা দিয়ে বেঁধে ফেললাম যাতে করে না পড়ে যায়। আমি বারবার ফিরে পিছনে তাকাচ্ছিলাম যে সে পড়ে যাচ্ছে কিনা, কিন্তু বারবারই তার চেহারার দিকে এবং চোখের দিকে চোখ চলে যাচ্ছিল আমার। মানে এত সুন্দর যে আমি কয়েক সেকেন্ডের জন্য পাগল হয়ে যাচ্ছিলাম। তারপর আমি সেই মেয়েটাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। অনেক কষ্ট করে চালিয়ে আসতে হয়েছে, কারণ হচ্ছে বারবার পড়ে যাচ্ছিল, তাকে ধরে নিয়ে আসতে হয়েছে। তো আমি রিক্সাটা উঠানোর পর এনে আমি জোরে চিৎকার দিয়ে বললাম, মা কই তুমি, বাইরে আসো। তো মা তো তখন অসুস্থ ছিল, সে প্রচুর পরিমাণে অসুস্থতা নিয়েও সে বাইরে আসছে, তখন তার জ্বর ছিল। তো আমি মার জন্য ওষুধও নিয়ে আসছিলাম। তো সেই ওষুধের কথা আমার মনে থাকলো না। আমি মাকে বললাম কি যে মা দেখো আমি কি পাইছি আর কি। তো মা বললো কি পাইছিস? তো পরে আমি রিক্সার দিকে লাইট মারলাম। লাইট মারার পরে আমার মা তো দেখে হতভাগ, সে তো দেখে বললো কি যে এই মেয়ের এই অবস্থা কেন, এই হাতে পায়ে রক্ত, তারপর এরকম অজ্ঞান হয়েছে কেন, কি হয়েছে? আর এই সুন্দরী, এরকম সুন্দর বড় লোক ঘরের মেয়ে তুই কই পাইলি, কই থেকে নিয়ে আসছিস? আমি তখন মারে বললাম, মা কোনো কুলাঙ্গার এর বাচ্চারা হয়তো ওই মেয়েটাকে এরকম ফালায় রাখছে। তো মা বুঝতে পারলো বিষয়টা।
তো তারপরে তাকে হচ্ছে গিয়ে ওইখান থেকে খুলে আমাদের ঘরে নেওয়া হলো। তো আমাদের ঘরে হচ্ছে গিয়ে রুম 3টাই, এক রুমে আব্বা আম্মা থাকে, আরেক রুমে হচ্ছে গিয়ে মানে মাঝখানের রুম, আর আরেক জায়গায় হচ্ছে আমি থাকতাম। তো মাঝখানের ঘরে তো রাখা সম্ভব না, তাকে হচ্ছে গিয়ে আমি যে ঘরে থাকতাম সিঙ্গেল রুম আর কি, সেই রুমে আমি নিলাম। কারণ হচ্ছে আমাদের ঘরে পরের দিন সকাল হলে অনেকেই হয়তো আসবে, অনেকে আসা যাওয়া করে, তারা যদি দেখে তাহলে হয়তো খারাপ মিন করবে। তো যার কারণে তাকে আমার যে রুমটা আছে সেই রুমের ভিতরে নেওয়া হলো। তো নেওয়ার পরে আমার আম্মা হচ্ছে তাকে আমার আম্মা আবার এইসব বিষয়ে খুব ভালো পারতো। সে ওই মেডিকেল টুল কিট বক্স ছিল, এগুলো হচ্ছে গিয়ে আয়না তোর ওই ব্যান্ডেজ করতে থাকে এবং যেসব জায়গায় সমস্যা আছে সেসব জায়গায় স্যাভলন লাগাই দিতে থাকে। তো যাই হোক লাগাই দিয়ে তারা হচ্ছে গিয়ে ওরকমভাবে পট্টি টটি লাগায় ঘুম পাড়ায় রাখে। তো ওই দিন সারা রাত আমাদের ঘুম হয়নি কারণ হচ্ছে গিয়ে এরকম একটা বিষয় আমরা যে দেখি আসলেই খুবই কষ্টকর বিষয়, যে একটা মেয়ে মানুষকে এরকমভাবে নিয়ে রেপ করা আসলেই খুবই দুঃখজনক ব্যাপার। আমরা এগুলো বসে শোক পালন করছিলাম আর কি আমাদের মাঝখানের রুমে বসে। তো তখন রাত 2:30-3টা হবে। তো হঠাৎ করে আমার ওই রুম থেকে একটা চিৎকারের শব্দ ভেসে আসে। তো আমি এবং আমার মা ওই রুমে যাই, যার পরে দেখি সেই মেয়েটা এক কোনায় মানে উঠে খাটের এক কোনায় গা চুমুচু ধরে বসে আছে এবং বলছে যে ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান। তো আমি তখন বললাম কি যে আপনার কোনো ভয় নেই, আপনি ওরা আপনার কিচ্ছু করবে না, আমি আপনার এখন নিরাপদ জায়গায় আছেন, কি হয়েছিল আপনার সাথে একটু বলুন তো। তো তখন সেই মেয়েটা বলে কি যে আমি জানি না। মেয়েটা হচ্ছে কি আমাকে দেখে এবং আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকে। মেয়েটার চোখগুলো একদম গাঢ় নীল, এরকম নীল চোখাওয়ালা মেয়ে আমি কোনো দিন দেখিনি। তো আমি তার দিকে আসলে তাকাতে লজ্জা পাচ্ছিলাম, কারণ তাকে প্রথম দেখায় আমি পছন্দ করে ফেলেছি, এটা তো আমি কাউকে বলতে পারছি না আমার নিজের মনের মধ্যে আর কি। কিন্তু এরকম একটা সিচুয়েশনে তাকে আমি কাউকে কোনো কিছু বলতে পারছি না, তবে তাকে প্রথম দেখায় আমি তাকে পছন্দ করে ফেলেছি, এরকম একটা মেয়ে সে, এবং এত মায়াবী চেহারা তার, নীল চোখ আমি মাত্র দেখলাম। তো আমি সেই মেয়েটাকে বললাম কি যে আপনি এখন নিরাপদে আছেন, আপনার কোনো ভয় নেই, আর আপনাকে কেউ কিছু করবে না। তো আমরা তো 100% শিওর হয়ে গেলাম যে ওই মেয়েটাকে নিশ্চয়ই কোনো খারাপ ছেলেপুলে তুলে নিয়ে গিয়েছিল এবং নিশ্চয়ই এই অঞ্চলে কোথাও বাড়ি, খোঁজ পড়লে আমরা হয়তো তাকে নিরাপদে পৌঁছে দিতে পারবো। আর জানাজানি হলে মেয়েটার মান সম্মানেরও ব্যাপার আছে। তো যাই হোক ওই দিন রাত্রেবেলা ওই মেয়েটার সঙ্গে আমার আম্মা হচ্ছে গিয়ে তাকে নলপাত করে বুঝিয়ে সুঝিয়ে তাকে ঘুম পাড়ালো আর কি, এবং আম্মা তার সঙ্গেই ছিল এবং আমি মাঝখানের রুমে ঘুমিয়ে পড়লাম। তো পরের দিন আমার আর রিক্সা নিয়ে বের হওয়া হলো না, কারণ হচ্ছে কি এরকম একটা পরিস্থিতিতে আমি রিক্সা নিয়ে কীভাবে বের হবো। তো ওই মেয়েটা হচ্ছে কি আমাদের বাড়িতে ওই দিন পরের দিন সকালবেলা উঠে সবসময় চুপচাপ থাকতো, একদম ঠান্ডা শীতল, কোনো কথা বলতো না, সবসময় চুপচাপ থাকতো এবং কারোর সঙ্গে কোনো কথা বলতো না, আমার সাথেও না, আব্বার সাথেও না। আর আম্মার সাথে টুকটাক কথা বলতো যখন আম্মা তাকে নিয়ে রান্নাঘরে নিয়ে যেত বা যেভাবেই হোক তার সঙ্গে টুকটাক গল্প করতো। তো আম্মা তাকে বলতো যে তোমার কোনো ভয় নেই, তুমি আমাদের এখানে নিরাপদেই আছো, কোনো সমস্যা নেই, তুমি আমাদের সঙ্গে থাকবে এখন থেকে। তো মেয়েটা শুধু মাথা নাড়তো বলে। তো আমি রিক্সা চালাতে পরের দিন আর কি মাঝখানে একদিন সময় কেটে যায় এবং সে মোটামুটি কায়দায় সুস্থ হয়ে ওঠে এবং তার গায়ের ক্ষত যা আছে, সাধারণত আমাদের গায়ের ক্ষত সারতে অনেক সময় লাগে, কিন্তু এই মেয়েটার ক্ষত গতকালকে দেখলাম হাতে ক্ষত, আজকে দেখা গেল কি যে একদম প্রায় 90% পর্যন্ত সেরে গেছে। তো পরের দিন সকালবেলা উঠে আমি যখন তার কাছে গেলাম যে আপনার কিছু লাগবে কি না, আমি শহরে যাচ্ছি, তো আমি তার হাতের দিকে তাকিয়ে হতভম্ব এবং মুখের দিকে গলার দিকে তাকিয়ে আমি হতভম্ব, কারণ আমি প্রথম কথা হচ্ছে তার চোখের দিকে আমি তাকাতে পারতাম না, এত সুন্দর আমার চোখে সয় না আর কি, আমার খুবই খারাপ লাগে আর কি তাকাইলে, মানে এত সৌন্দর্য চোখে সয় না। তো আমি নিচের দিকে তাকিয়ে কথা বলতাম, তো যাই একটু তার দিকে চোখ গেছে, তো আমি দেখলাম কি যে তার ক্ষতগুলো সেরে গেছে। তার ক্ষত কীভাবে সারলো এত দ্রুত আমি বুঝতে পারলাম না। তো সেই মেয়েটা আমাকে বললো কি যে না আমার কিছু লাগবে না। তো লাগবে না বললেই তো আর হলো না, মেয়েটার জামা কাপড় ছিল না কিছু, একটা জামাই পরে আছে গত 1-2 দিন ধরে, আর আমার বোন দুটোর তো বিয়ে হয়ে গেছে, তাদের তো জামা কাপড় আমাদের ঘরে নাই। তো যার কারণে আমি চিন্তা করলাম যে তার জন্য কিছু প্রসাধনী এবং জামা কাপড় নিয়ে আসা উচিত আমার। তো আমি একেতে হচ্ছে গিয়ে অভাবের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো যাই হোক ওই দিন রিক্সা চালিয়ে যতটুকুই বা ইনকাম করেছি তা দিয়ে হচ্ছে গিয়ে মেয়েটার জন্য 2টা সালোয়ার কামিজ কিনলাম, সুন্দর দেখে আমার নিজের পছন্দ মতো 2টা সালোয়ার কামিজ কিনলাম, আর হচ্ছে গিয়ে পছন্দ করে তার জন্য বেশ কিছু প্রসাধনী এবং ওই মেয়েদের যেসব জিনিস হয় আর কি, এবং আসার পথে একটা মেহেদি আর কি, সেই মেহেদিটা হচ্ছে কি আমি তার জন্য নিয়ে আসলাম, কারণ মেয়েদের হাতে মেহেদি দেখতে আমার খুব ভালো লাগে, আর তার হাতটা একদম দুধে আলতা, দিলে অবশ্য ভালো লাগবে। তো
তো আমি নিয়ে এসে তার কাছে দিলাম। তার হাতে দেওয়ার পরে সে বলল কি যে এইসব জিনিসগুলো কী এবং এগুলো দিয়ে কী করে। তো আমি তাকে বললাম কি যে আপনি চিনেন না, আপনি একজন মেয়ে মানুষ হয়ে এই জিনিসগুলো চিনেন না। তো সে বলল কি যে না, এইসব জিনিস আমি কখনো দেখিনি, আপনি একটু বুঝিয়ে বলুন। তো আমি তখন বললাম কি যে দেখো এইগুলো, এটা হচ্ছে স্নো মুখে মাখে, এটা হচ্ছে ফেস ওয়াশ মুখ পরিষ্কার করার জন্য মাখে, আর এটা হচ্ছে মেহেদি হাতে দেয়, হাতে হাতে দিলে সুন্দর লাগে। তো মেয়েটা তখন বললো কি যে না, এইসব তো আমি কখনো দিইনি, এই প্রথমবার দিচ্ছি আর কি। তো তার কথা শুনে আমি আসলে হতভম্ব হয়ে গেলাম। পরবর্তীতে আমি বুঝতে পারলাম যে আসলে মেয়ে মানুষ সম্ভবত অনেক সুন্দরী, তো তাই হয়তো এইসব জিনিস দেয় না। আসলে মেয়েটা অসম্ভব রকমের সুন্দর, এসব স্নো পাউডার এইসব না দিলেও তার সুন্দর লাগে, থাকে সৌন্দর্য মানে এত বেশি। আমি বারবার এই কথাটা বলছি কারণ তার দিকে তাকালে আসলে কেউই চোখ ফেরাতে পারবে না। আর সে তো কখনোই আমাদের ঘরের বাইরে যায়নি, কেউ তো দেখেও নি। তো যাই হোক, সে হচ্ছে গিয়ে ওই জামাটা পরলো এবং জামা পরে সেই যেগুলো আমি দিতে বললাম যে এরকমভাবে, ও ওইরকমভাবে দিয়ে আসলো। তো আমি দেখলাম কি যে আগেই ভালো লাগতো, স্নো পাউডার এগুলো দেওয়ার পর আর তাকে আগের মতো মানে ন্যাচারাল বিউটি যেটাকে বলে, আসলে সে ন্যাচারাল বিউটি হিসেবে সুন্দরী। তো আমি আসলে অবাক হয়ে গেলাম, আমি জিজ্ঞেস করলাম সত্যি আপনি দেননি এগুলো? তো তারপর মেয়েটা আমাকে বললো কি যে মেহেদি না কি, এটা কীভাবে দেয়? তো আমি বললাম কি যে এটা হাতে দেয় সুন্দর করে ডিজাইন করে। তো আমি আবার মেহেদি খুব ভালোভাবে দিতে পারতাম। তো মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো আমি তো পারি না। তো আমি বললাম কি যে আমি দিতে পারি, কিন্তু মেয়েটা কখন বললো তাহলে দিয়ে দেন আমাকে। তো সে অনেকটা জোর করে আমাকে বললো দিয়ে দেন। তো আমি কি করলাম, মেহেদিটা নিয়ে তার হাতে আমি দিয়ে দিতে লাগলাম। তো তার হাত যখন আমি প্রথমবার ধরলাম আর কি, এর আগে তো তাকে আমি ওই বিপদের মুহূর্তে ধরেছিলাম, তখন ওরকমভাবে বুঝতে পারিনি। তো তার হাত যখন আমি ধরলাম, আমি আসলে নিজের মধ্যে থেকে যেন বেরিয়ে যাচ্ছিলাম, নিজের আত্মাটা যেন বেরিয়ে যাচ্ছিল। এত পরিমাণ নরম হাত আমি জীবনে, আর আমি কোনোদিন তো মেয়ে মানুষের হাত ধরিও নি, মেয়ে মানুষের হাত এরকম নরম হয় আমি জানিও না। মানে আমার অন্তরের মধ্যে যেন ঢেউ খেলে যাচ্ছিলো, এত নরম হাত আমি আমার জীবনে ধরিনি। আর সফট, মানে মনে হচ্ছিলো কোনো তুলতুলে জিনিসকে আমি ধরেছি। তো যাই হোক, অনেকটা বুকের ভিতরে ধরফরানি উঠে গিয়েছিল। তো মেয়েটাকে আমি তখন মেহেদি দিয়ে দিলাম এবং সে ওই মেহেদিটা সুন্দরভাবে নেওয়ার পরে আসলে বোঝা গেল যে জিনিসটা কত সুন্দর, এবং সে বুঝতে পারলো যে কি সুন্দর, এরকমভাবে মেহেদি দেয়, তাহলে আমি আজকে থেকেই মেহেদি দিব। আমার কাছে খুবই সুন্দর লেগেছে বিষয়টা, আপনি আমাকে দিয়ে দিবেন এগুলো যখন ফুরিয়ে যাবে, ঠিক আছে? তো আমি বললাম কি যে আচ্ছা ঠিক আছে। তবে মেয়েটার যতই কাছাকাছি যাচ্ছিলাম, ঠিক ততই আমি যেন তার প্রেমে পড়ে যাচ্ছিলাম, তার প্রতি আমি আকর্ষণ বোধ করছিলাম। তো যাই হোক, সময় এরকমভাবে গড়াতে থাকে। আরেকটা বিষয় হতো, সেটা হচ্ছে মেয়েটা হচ্ছে কি ওই আমরা যেসব খাবার খেতাম ওই খাবারগুলো খেতে পারতো না। এমন না যে আমরা খুব বাজে খাবার খেতাম, মেয়েটার জন্য বাসায় সবসময় ভালো ভালো খাবার রান্না করা হতো। যেমন আমি বেশ কিছু মাছ নিয়ে এসেছিলাম, তো মেয়েটা ওই মাছ হচ্ছে কি খেতে পারতো না। তো সে হচ্ছে গিয়ে মাংস খেতে, এবং লবণ খুবই কম পরিমাণে দেওয়া লাগতো, কারণ হচ্ছে লবণ খেতে পারতো না খুব বেশি, একদম আল্লে আল্লে, মানে সেটাকে কি বলে আমাদের এখানে বলে, মানে লবণ ছাড়া আল্লে আল্লে যেটাকে বলে, এরকমভাবে খেত। তো তার জন্য আলাদাভাবে রান্না করা হতো, মাংস খেত শুধু, আর শাকসবজি খেত, ফলমূল খেত। তো যাই হোক, মেয়েটার জন্য কষ্ট করে কিনে আনা লাগতো, কারণ সেগুলো ছাড়া খেতে পারতো না, মাছ একদমই দেখতে পারতো না, আর মাছ রান্না হলে সে কাছেও থাকতো না, এরকম ছিল। তো যাই হোক, এরকম করে বেশ কিছুদিন সময় কেটে যায় এবং আমাদের সময়টা খুব ভালোই কাটছিল। আর মেয়েটা হচ্ছে কি আমাদের বাসায় বেশ কিছুদিন এসেছে, অবশ্য বাইরের কেউ তখনও দেখতে পাইনি। তো হঠাৎ করে একদিন ও হচ্ছে আমাদের ড্রয়িং রুমে বসেছিল, আমি যে জামাটা নিয়ে এনে দিয়েছিলাম সেই জামাটা পরে বসেছিল। তো ও যে জামাটা পরে এসেছিল সেই জামাটা হচ্ছে কি অনেক দামি একটা জামা, এবং সুন্দর, খুবই সুন্দর, ঝুমকা টুমকা দেওয়া, দেখে মনে হচ্ছিল মুক্তা টুক্তা লাগানো, হিরে দিয়ে তৈরি এরকম জামা। তো অনেক দামি যে জামাটা ছিল সেটা ও খুলে ওই আমার যে রুম আছে সেই রুমের ওইখানে হ্যাঙ্গার দিয়ে টানিয়ে রেখেছিল। তো আমি যখনই রুমে প্রবেশ করতাম, জামাটা দেখলে আমার আসলে মনের মধ্যে অন্যরকম একটা অনুভূতি হতো। তো যাই হোক, আর যে জামাগুলো এনে দিয়েছিলাম সেই জামাগুলোই পরতো। তো ওরকমভাবে বসেছিল। একদিন আমাদের এক চাচি আছে, সে চাচি ঘরে আসলো, ঘরে এসে সঙ্গে সঙ্গে ওকে দেখে ফেললো। তো দেখে সে তো পুরো পাগল হয়ে গেছে, বলতেছে কি যে ওমা এত সুন্দরী মেয়ে, আমি দেখে পাগল হয়ে গেলাম। তো আমার আম্মাকে জিজ্ঞেস করলো এটা কে। তো তখন আম্মা বললো কি যে এটা আমার এক বোনের মেয়ে, আমাদের বাড়িতে বেড়াইতে আসছে। তো এটা বলার পরে আমার চাচি কি বুঝলো আল্লাহ জানে, সে হচ্ছে কি বলতেছে যে আমার ছেলে আছে, আমি এই মেয়েকে পছন্দ হয়েছে, আমার ছেলের জন্য
এই মেয়ের সম্বন্ধ নিয়ে, এই মেয়েকে পছন্দ হয়েছে, আমি এই মেয়েকে বিয়ে দিতে চাই আমার ছেলের সাথে, মার্শাল্লাহ খুব সুন্দরী। তো আমি তো পরবর্তীতে বাড়িতে এসে, রাত্রেবেলা বাড়িতে এসে শুনে তো আমি তো পুরো রেগে গেলাম। বললাম কি যে তোমরা ওকে এরকমভাবে আনছো বা দেখা দিছো কিসের জন্য? আর চাচি যে আসছে তোমরা দেখো নাই? আর ওইখানে বসেছিল, ও আসলে তখন ড্রয়িং রুমে বসে হচ্ছে টিভি দেখতেছিল। আমাদের যে বসার ঘর ছিল, বসার ঘরে বসে টিভি দেখতেছিল। আর প্রথম যখন আমি টিভি দেখাই আর কি, আমি বলি যে এটা টিভির এবং এটাতে এরকমভাবে দেখা যায় সব কিছু, কী হচ্ছে সব কিছু দেখা যায়। তো ও দেখে এত অবাক হয়েছিল যেন টিভি জীবনে প্রথম দেখছে। আমার কাছেও ভীষণ অবাক লাগছে যে টিভি জিনিসটা ও দেখবে না, তো বড়লোক ঘরের মেয়ে মনে হচ্ছে। আর আমি ওকে অনেকবার জিজ্ঞেস করেছি যে আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় থাকবেন, কোথায় থাকেন, আপনার বাবা মা কী করে, আপনার গ্রাম কোন বাড়িতে। তো মেয়েটা আমাকে তেমন কিছুই জানাই নাই এবং তেমন কিছু বলে নাই। বলেছে যে আমার আসলে কিছু মনে পড়তেছে না, আমি আসলে কোথায় থাকি, আমার নাম কি তাও আমার মনে নাই। ওকে আমরা সবাই হালিমা বলে ডাকতাম। তো হালিমাকে যখন প্রথম দিন আমি টিভি জিনিসটা দেখালাম, সে আসলে খুবই অবাক হয়ে বলেছিল টিভি জিনিসটা কি। আর হালিমার হাতে মেহেদি এত চমৎকার লাগে, আমি জীবনে কোনো দিন কোনো মেয়ে মানুষের হাতে এত চমৎকারভাবে আসলে দেখি নাই। আর আমি সুন্দরভাবে মেহেদি দিতে পারি সেটারও ক্রেডিট আছে। তো হালিমা ওই দিন টিভি দেখতেছিল, ওই কাকি এসে এরকমভাবে দেখে তার ছেলের বউ বানানোর জন্য আমার আম্মার কাছে প্রস্তাব দেয়। তা আমি তো এসে পুরো রেগে মেগে ফায়ার বললাম কি যে এই মেয়ে কই থাকে, কি করে তা আমরা জানি না, আমরা এরকমভাবে তাকে উদ্ধার করে নিয়ে আসছি, আর তুমি তার বিয়ের সাথে ঠিক করে ফেলতেছো, তাই না? তখন আম্মা বললো কি যে আমি কই বিয়ের সাথে ঠিক করলাম, উল্টাপাল্টা কথা বলতেছিস। ওরাই সেই তো আমার কাছে বললো কি যে দেখা পছন্দ হয়েছে। আমি বলছি কি যে আমার এক বোনের মেয়ে বেড়াইতে আসছে আমাদের বাড়িতে, তো ও দেখা ওটা পছন্দ করছে, ওটা দেখা বলে কি যে আমার ছেলের সঙ্গে বিয়ে দিবে। তো আমি তো বলি নাই কিছু, আমি বলছি কি যে না ওর আব্বা আম্মা মানবে না, আর ওর আব্বা আম্মা এইসব বিষয় নিয়ে কোনো এখন সিরিয়াসও না, আর আমি এইসব বিষয় নিয়ে কথা বলতে পারবো না। তো তখন চলে গেছে, বলছে কি যে ওর আব্বা আম্মার সাথে আমি কথা বলবো, আর আমার ছেলে খারাপ কি, সরকারি চাকরি করে। ওই কাকির ছেলে হচ্ছে সরকারি চাকরি করতো এবং ভালো পোস্টে ছিল। তো উনি মনে করছে যে আমার ওই মেয়েটাকে প্রস্তাব দিলে মেয়েটা রাজি হয়ে যাবে। তবে মেয়েটা যে তার সম্পর্কে কিছু বলে নাই সেটা তো আর জানে না। আর মেয়েটাকে যে আমরা কোথেকে নিয়ে আসছি সেসব বিষয় তো উনি জানে না। মেয়েটাকে যে কুড়ায় পাইছিলাম এবং কী অবস্থায় কুড়ায় পাইছিলাম সেসব বিষয় জানলে উনি উল্টা দিকে দৌড় মারবে, এরকম অবস্থা আর কি। তো যাই হোক, ওই কাকি জানার পরে, আর মহিলা মানুষ ট্রান্ডেস্টার সেটা তো সবাই জানেন, তারা একদম FM রেডিওর মতো। তো এই বিষয়টা পুরো মহল্লায় আর কি ছড়াইয়া দিছে যে এরকম সুন্দরী একটা মেয়ে আমাদের বাড়িতে আছে। এরকম আমাদের প্রথমে জানছে আমাদের বাড়ির মানুষজন, বাড়িতে যারা ছিল আমার আপন কাকিরা, তারপরে আশেপাশের পুরো মহল্লার মানুষজন সবাই জেনে গেছে। তো জেনে যাওয়ার পরে আসলে ওই আমার আম্মারে সবাই বলে যে বাড়িতে নাকি কোন বোনের মেয়ে আসছে, আপনার অনেক সুন্দরী। তো এরকম প্রস্তাব আসতে থাকে। আসলে গ্রামের বিষয়টা যারা গ্রামে থাকে তারা বুঝতে পারে। তো আমার ভীষণ পরিমাণ রাগ উঠে আমার আম্মার উপরে যে কেন সেদিন কেউ এই কাকি আসলো এবং তারা দেখাইলো, এবং এখন পুরো গ্রামের মানুষ জানে। তো প্রায় 20-25 দিন হয়েছিল ওই মেয়েটা আমাদের বাড়িতে আসছে। এবং একটা বিষয় সব থেকে অবাক করার মতো, মেয়েটা যেদিন থেকে আসে সেদিন থেকে আমার আম্মা অসুস্থ একদম। আমার কিন্তু প্রচণ্ড পরিমাণ শরীর খারাপ থাকতো, সবসময় জ্বর ঠান্ডা লেগেই থাকতো। এই শরীর খারাপের মধ্যে আমার আম্মা অবশ্য মাঝে মধ্যে এই কবিরাজ বাড়ি যেত, কবিরাজকে দেখাইতে। উনি ডাক্তারে বিশ্বাসী ছিল না, ডাক্তার দেখাইতো না। তো কবিরাজ বাড়ি গেলে নাকি ওনার ঠিক হয়ে যেত। কিন্তু আমার আম্মা এই কয়েকদিনে, এই মেয়েটা যখন আসছে, মানে হালিমা আমাদের বাড়িতে যে কয়দিনে আসছে, আমরা তো তাকে হালিমা বলে ডাকতাম, তো যে কয়দিন আমাদের বাড়িতে আসছে সেই কয়দিন আমার আম্মা সম্পূর্ণরূপে সুস্থ। হালিমা কোনোভাবেই আমাদের বাড়ি থেকে আর কি যে কয়দিন আসছে সে কয়দিন আমাদের বাড়ির সবাই সুস্থ, সমস্ত কিছু একদম ভালো। আমার আব্বারও প্রচণ্ড গ্যাস্ট্রিকের সমস্যা ছিল এবং তার পায়ে ব্যথার সমস্যা ছিল, হাতে পায়ে ব্যথার সমস্যা ছিল। সেই ব্যথাগুলোও একদম সম্পূর্ণরূপে ঠিক। আমি একদিন আব্বারে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার আব্বা, তুমি বোঝা টানতেছো কিসের জন্য, তোমার না হাতে পায়ে ব্যথা? তো আব্বা তখন বললো কি যে কই, আমার ব্যথা না সাইরে গেছে, আমি তো বেশ কয়েকদিন যাবতই মাঠে কাম করতেছি, নিয়মিত করতেছি। তো আব্বার এই কথা শুনে আমি তো হতবাক। আর আমি যতটুকু বুঝতে পারলাম যে হালিমা যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকেই আমাদের বাড়ির আসলে পরিবেশটা একদম পরিবর্তন হয়ে গিয়েছে। আমাদের বাড়িটা একদম খুবই সুন্দর হয়ে উঠেছে। আমি এত সুন্দর পরিবেশ আমি কখনো দেখিনি। সবাই সুস্থ। আমার ভাইজান যে আছে সেও মাঝে মধ্যে ফোন দিয়ে এখন খোঁজ নেয়। আসলে ভাইজানের বিষয়টা আমি খুবই নিন্দা জানাই, কারণ ভাইজান যে কাজটা আমাদের সাথে করেছে এই কয়েক বছরে, আমি আসলে নিন্দা জানাই। তো যাই হোক, এরকম সময় কাটতে থাকে এবং
আম, এলাকার তো সবাই জেনে গেছে। তো এলাকার সবাই কানাঘুষা করতে থাকে যে এরকম একটা সুন্দরী মেয়েকে, যুবতী মেয়েকে একই ঘরের মধ্যে এইরকম 1-1.5 মাস ধরে রাখছেন আপনারা, এটা কি ঠিক কিনা। মানে গ্রামের মানুষজন যা করে আর কি, আপনারা অনেকে হয়তো জানেন যে গ্রামে বিষয়গুলো খুবই কমন। তো আমি আসলে এসব বিষয়ে কান দিতাম না। তো একদিন সন্ধ্যার বিকালের দিকে আর কি আমি রিক্সা চালিয়ে দিন দুপুর চলে আসছি। দুপুর এসে খাওয়া দাওয়া আবার রওনা দিব আর কি বিকালের দিকে। তো আমার সেই হালিমা তখন বললো কি যে শুনছেন, আমার একটু এদিকে একটু শোনেন। তো আমি গেলাম তার কাছে। তো আমাকে এরকমভাবে ডাকতো, এই যে শুনছেন, আমার কাছে আসেন একটু, আমি কিছু বলবো আর কি। তো আমি যে এই কয়েকদিনে হালিমার প্রেমে পড়ে গেছিলাম এটা আসলে বলা বাহুল্য। তার প্রেমে আমি হাবুডুবু খাচ্ছিলাম, কারণ আমি তো জীবনে কোনো মেয়ে মানুষের সাথে এরকমভাবে মিশিনি। কিন্তু এই হালিমার সঙ্গে এতদিন ধরে থাকছি, তার চেহারার দিকে আমি যখনই তাকাই আমার বুকের মধ্যে বাড়ি দিয়ে ওঠে। এবং এই কয়েকদিন আমি হালিমার প্রেমে পড়ে গেছি সেটা আমি খুব ভালোভাবেই বুঝতে পারছি। তো আমি হালিমা যখনই আমাকে যাই বলতো তাই এনে দিতাম। যেমন প্রত্যেক দিন ও আসার সময় আমি প্রথম দিন হচ্ছে সিঙ্গাড়া এবং পুরি নিয়ে আসছিলাম। তো সিঙ্গাড়া এবং পুরি ও প্রথম দিন খাইতে চাইছিল না, কারণ অনেক লবণাক্ত খাবার জিনিসটা। তো ও পরবর্তীতে হচ্ছে কি আমি ওই লোককে বলে কম লবণ দিয়ে আমি বানাই নিয়ে আসছি। তো পরবর্তীতে হচ্ছে ও খাইতে পারছে, এটা খেয়ে বলছে অনেক মজা। এবং প্রত্যেক দিন আমাকে বলতো যে শোনেন, আসার সময় সিঙ্গাড়া এবং পুরি নিয়ে এসেন আমার জন্য, ঠিক আছে। তা আমি বললাম কি আচ্ছা ঠিক আছে। একটু কষ্ট হইতে, কারণ হচ্ছে যে লোক উনি এরকম ভাসতে চাইতো না। তারপরে পরিচিত হয়ে গেছিলো কয়েকদিনের মধ্যে। উনি জানতো যে প্রত্যেক দিন সন্ধ্যার পর আমি আসবো এবং সেরকমভাবে বলবো, যার কারণে উনি আগে থেকে বানায় রাখতো এরকমভাবে। তো যাই হোক, এরকমভাবে হালিমা একদিন বিকেলবেলা আমাকে বলে কি যে আমাকে একটু নিয়ে যাবেন আপনি যেখানে যান শহরে। তো আমি বললাম কি যে তুমি শহরে গিয়ে কী করবা। হালিমা তখন বলে কি যে আসলে আমার কিছু জামা কাপড় কিনতে হবে। তো আমি হালিমাকে মাঝখানে আরও 2-3টা জামা কাপড় এনে দিয়েছিলাম। তো সব মিলে হয়তো 4টা জামা কাপড় হয়তো তার হয় না বা নষ্ট হয়ে গেছে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে আমি তো তাকে কোনো আন্ডার গার্মেন্টস আমি কিনে দিই না এর আগে। সম্ভবত আম্মার সাথে গিয়ে সে গ্রামের বাজার থেকে কিনে নিয়ে আসছে, তো আম্মারে বলছে। আমি তো এগুলো বুঝিও না, আমি কোনোদিন কিনি না, লজ্জাজনক বিষয়। তো সে হচ্ছে কি আমার কিছু জিনিসপাতি কেনা লাগতো। তো বুঝলাম যে মেয়ে মানুষের ব্যাপার, হয়তো কিছু জিনিসপাতি কেনার ব্যাপার থাকতেও পারে। তো বললাম কি আচ্ছা ঠিক আছে, আমি একটু পরে বের হব, আপনি তৈরি হয়ে নেন। তো তখন মেয়েটা ওই হালিমা তৈরি হইলো এবং আমার রিক্সায় তাকে চড়ে আমি নিয়ে যেতে লাগলাম। তো সে আমাকে জিজ্ঞেস করতে লাগলো, আচ্ছা আপনি বিয়ে করেন না কেন। আমি তখন বললাম আমাকে কে বিয়ে করবে, আমি একজন হাবাগোবা মানুষ। তখন হালিমা বললো কি যে কে বলছে আপনি হাবাগোবা মানুষ, আপনাকে পছন্দ করার কত মানুষ থাকতে পারে, আপনি কত ভালো মানুষ, এরকম একজন ভালো মানুষ না থাক। তারপর আমি বুঝতে পারলাম যে হয়তো আমাকে মিন করতে চাইছিল। তো পরবর্তীতে আমি রিক্সা নিরিবিলি চালালাম, ও আমার পিছনে বসেছিল। তো আমি একটা জিনিস সবসময় ফিল করতাম যে ও যখনই আমার আশেপাশে থাকতো ওর গায়ের একটা অদ্ভুত ঘ্রাণ ছিল। আর রিক্সাতে তো একদম কাছাকাছি থাকা যায়, খুব বেশি দূরত্ব না, সেই অদ্ভুত ঘ্রাণটা সবসময় আমি পেতাম। আর ওর হাতের মেহেদি যখনই নষ্ট হয়ে যেত, মানে ফুরিয়ে যেত, ও মেহেদিটা নিয়ে আমার কাছে চলে আসতো যে আমাকে একটু লাগিয়ে দেন, আমি মেহেদিটা লাগাতে চাই, খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগে। তো ওই দিন আমি ওর সঙ্গে গেলাম, ও আমাকে নিয়ে সে কাপড়ের দোকানে গেল। কাপড়ের দোকানে গিয়ে বেশ কিছু কাপড় কিনলো আমাকে দিয়ে। আর আমার কাছে টাকা পয়সা আমি কিছু জমানো ছিল, যেহেতু আমার সাথে যাচ্ছে, বেশ কিছু জিনিস কিনবে। তো আমি ওই জমানো টাকা পয়সাগুলোই নিয়ে গেলাম এবং বেশ কিছু জিনিস ওকে কিনে দিলাম। মোটামুটি 1,500-2 হাজার টাকার শপিং করলো, তারপর কিছু কসমেটিক্স কিনলো, তারপর মেহেদি নিল 2-1টা নিয়ে হচ্ছে গিয়ে বলছে যে আমাকে একটু ঘোরায় দেখাবেন চারপাশটা। তো বললাম আচ্ছা ঠিক আছে। তো আমি রিক্সায় করেই ওই দিনকে আমি আর কিন্তু যাত্রীটা নিই নাই, আমি রিক্সায় করে ওরে সমস্ত জায়গায়, আমাদের এলাকার যেসব ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা আছে। তো তখন বললো এগুলো সুন্দর জায়গা। আমি বললাম হ্যাঁ এগুলোই তো সুন্দর জায়গা আমাদের এখানকার। আর আমি রিক্সাওয়ালা হাবাগোবা মানুষ, আমি তো এইসব বিষয়ে খুব বুঝি না। তো বলছে কি যে না খুব সুন্দর, তবে আমরা যেখানে থাকতাম আর কি সেই জায়গাটা আসলেই অনেক সুন্দর এবং খুবই চমৎকার, তুমি দেখলে পাগল হয়ে যাবা। আমি এই কথা শুনে বললাম কি যে সত্যি কথা বলছেন আপনি। মেয়েটা তখন বললো কি যে হ্যাঁ, কিন্তু আপনি যে বললেন কি যে আপনার বাড়ির কথা মনে পড়ছে না বা আপনি কোথায় থাকেন, এই কথা বলার পর মেয়েটা খানিকটা ধরা পড়ে গেল আর কি আমার কাছে। এবং আমি বুঝতে পারলাম যে সে হয়তো এখানে থাকার ভান করছে বা যেটাই করছে। তো যাক, আমি আর তাকে কিছু জিজ্ঞেস করলাম না, সে যাই করুক না কেন। আর সব থেকে বড় কথা হচ্ছে তাকে আমার ভীষণ পছন্দ হয়, আমি তাকে খুব বেশি ভালোবাসি আর কি, এত বেশি ভালোবাসি যে আমি তার জন্য আমার জীবন দিতে রাজি আছি। তো যাই হোক, ওই দিনকে আস্তে আস্তে বেশ খানিকটা
রাত হয়ে যায় এবং আমি এবং সে রিক্সা করে আসছিল এবং আসার পথে সে আমাকে একটা জায়গায় দাঁড় করায়, বলে কি যেখানে দাঁড়ান, আপনার সঙ্গে কিছু কথা আছে। তো আমি বললাম কি যে কী কথা। মেয়েটা তখন জানালো যে আচ্ছা আপনি কি বোঝেন না। আমি বললাম কি যে আমি কি বুঝবো, আর আপনি তো আমাকে এখন পর্যন্ত কিছু বললেন না যে আপনি কোথায় থাকেন। আমাদের বাড়িতে এসেছেন প্রায় 2 মাসের মতো হয়ে গিয়েছে, আর বাড়ির আশেপাশে সবাই কানাঘুষা করে, নানান কথা বলে। এসব বিষয়ে অবশ্য আমি কিছু মনে করি না। আপনাকে আমি সাহায্য করতে পেরেছি, এটা ভেবেই আমার আনন্দ লাগছে। তো মেয়েটা তখন বলল কি যে দেখুন, আপনাদের মতো মানুষ হয়তো পৃথিবীতে খুব কম আছে। আমি হয়তো মানুষের সঙ্গে খুব কম মিশেছি। আমি আপনাদের সঙ্গে মিশে আমার এত বেশি ভালো লেগেছে যে আমি আসলে মানুষের প্রতি যেসব ভ্রান্ত ধারণা ছিল সেই ধারণাগুলো আমার কেটে গিয়েছে। আমার আসলে খুবই ভালো লেগেছে আপনার সঙ্গে দেখা করে এবং কথা বলে। আপনি যদি সেদিনকে আমার সঙ্গে না দেখা হতো আপনার সঙ্গে, তাহলে হয়তো বুঝতেই পারতাম না যে এত চমৎকার মানুষও হয়, এত ভালো মানুষও হয়। আসলে সত্য কথা বলতে আমি আপনার প্রেমে পড়ে গিয়েছি। আমি আপনাকে আসলে ভালোবেসে ফেলেছি। আপনাকে আমি প্রচণ্ড পরিমাণ ভালোবাসি এবং আমি আপনাকে যে সত্য কথাটা বলতে চাই সেটা হয়তো আপনি বিশ্বাস করবেন কি না জানি না। না থাক, এখন বলবো না। তবে আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি এটা না জানানো অবধি আমার ভালো লাগছিল না। আমি এই জন্যই আপনাকে আসলে এখানে নিয়ে এসেছি, আর কোনো বিশেষ কারণ ছিল না। কারণ বাড়িতে নিরিবিলি পরিবেশ নিয়ে আমি আপনাকে বলতে পারতাম না। আমি আপনার মাও আমাকে খুব বেশি পছন্দ করে। আমি আসলে আপনাকে খুব বেশি পরিমাণে ভালোবাসি এবং আপনাকে আমি বিয়ে করতে চাই। আমি আপনার সঙ্গে থাকতে চাই। আপনার মতো ভালো মানুষ আমি আমার জীবনে কোনো দিন দেখিনি। তো এই কথা বলার পর মেয়েটা তখন জানানোর পরে আমি নিজেই হতভম্ব হয়ে গেলাম। আমি যে তাকে ভালোবাসি, পছন্দ করি, আমি তো জানি, তাই না? এবং আমার মনের মধ্যে কী চলছে সেটাও আমি জানি। এবং আমি তখন কিঞ্চিৎ খুশি হলাম। আমি বললাম কি যে আমি আসলে কি করব বুঝতে পারছি না, আপনি বাসায় চলুন। মেয়েটা আমার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছে যে আমি লজ্জা পেয়েছি এবং আমিও তাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি। এবং আমি যে তাকে ভালোবাসি সেটা তো আমি তাকে মুখ ফুটে বলতে পারছিলাম না, কিন্তু উনি আমাকে বলে দিয়েছে। সেটাই আমার কাছে মানে অনেক বড় বিষয় আর কি। আমি নিজেই প্রচণ্ড পরিমাণ হতভম্ব হয়ে গেছিলাম যে সেরকমভাবে এরকম একটা কথা বলবে। আমি আসলে একদমই বুঝতে পারিনি। তো তারপরে কি হলো, আমি বাসায় গেলাম। বাসায় যাওয়ার পরে আমি ওইদিকে প্রচণ্ড পরিমাণ খুশি ছিলাম। মেয়েটা তো তখন আমাদের ড্রয়িং রুমে ঘুমাতো এবং আমি আমার রুমে ঘুমাতাম। ওর যে ড্রেসটা ছিল সেই ড্রেসটা কিন্তু আমার ওই রুমে তখনও ঝোলানো ছিল। তো আমি সেই ড্রেসের কাছে গেলাম। ওই ড্রেসে ওর গায়ের গন্ধ তখনও লেগেছিল। আমি সেই ড্রেসটা জড়িয়ে ধরলাম। কারণ হচ্ছে ওকে তো আমি জড়িয়ে ধরতে পারিনি, কারণ ভালোবাসি বিষয়টা তো আজকেই বললো। আর যাই হোক, আমার লজ্জা লাগছিল ভীষণ পরিমাণে। তো ওর গায়ের যে ঘ্রাণ, একদম পিওর ঘ্রাণ, সেই ঘ্রাণটা ওই ড্রেসে লেগেছিল এবং আমার কাছে অতি সুন্দর লাগছিল আর কি। এত ভালো লাগছিল যে আমি আসলে বলে বোঝাতে পারবো না। তো তারপরে আমি ওই দিনকে তো আমার ঘুমিয়ে আসছিল না, একদমই সারা রাতে এপাশ ওপাশ করে কাটিয়ে দিলাম। এবং আমার পরের দিন ঘুম ভাঙলো সকাল 8টার পরপরই। মেয়েটার ডাকে আর কি হালিমা আমাকে ডাক দিল, বললো কি যে উঠুন, আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি, আর আপনি যে কিছু জানালেন না। আমি বললাম কি যে আমিও আপনাকে অনেক বেশি পছন্দ করি, কিন্তু মুখ ফুটে বলতে পারিনি এতদিন। আপনাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই আপনাকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছিলাম এবং প্রচণ্ড পরিমাণ ভালোবাসি আপনাকে। সেটা তো আমি আপনাকে বলতে পারিনি সেদিন। তো মেয়েটা আমাকে জানালো, হালিমা আমাকে জানালো যে আপনি করে না বললেই ভালো হবে, কারণ তুমি করে বলেন সেটাই ভালো হবে। আমি আপনাকে আপনি করে বলি সেটাই বোধহয় ভালো হবে, কারণ আমি তোমার মাকে দেখেছি তোমার আব্বাকে আপনি করে বলে। বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমাদের এখানটায় এরকম কখনোই না, খুবই অসভ্য টাইপের কিছু জিনিস আছে আর কি। ওইটাকে কি বলে, না থাক আমি বলছি না। মানে যারা আছে, পুরুষ আছে যারা আর কি, তারা এই বিষয়গুলোকে খুবই খারাপ নজরে দেখে আর আমাদেরকে খুবই খারাপভাবে তারা আচরণ করে এইসব বিষয়গুলো নিয়ে। তো যাই হোক, আমি তোমার মতো একজন পুরুষ যদি আমার জীবনে পাই, আমি আসলে নিজেকে ধন্য মনে করব। আমি আসলে তোমাকে মনের অন্তঃস্থল থেকে খুব বেশি ভালোবাসি। আমাকে কখনো তাড়িয়ে দিও না তোমরা, ঠিক আছে? তো আমি বললাম কি যে না, তোমাকে কখনো তাড়াবো না। আমি তোমাকে খুব বেশি ভালোবাসি, জানো। যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম আর তোমাকে ছুঁয়েছিলাম, আমার এত বেশি ভালো লেগেছিল যে আমি বলে বোঝাতে পারবো না আসলে তোমাকে কতখানি ভালোবাসি। তারপর যেটা হলো, ও আমাকে সঙ্গে সঙ্গে আমার কাছে এসে জড়িয়ে ধরলো। তো ঘরের দরজা তখন খোলা ছিল।
তো আমাকে যখন জড়িয়ে ধরলো, ওর গায়ের যে ঘ্রাণটা, জামাতের যে ঘ্রাণ লেগেছিল সেটা তো অল্প ঘ্রাণ ছিল। তো কাছাকাছি যখন আসলো এবং আমাকে জড়িয়ে ধরলো, ওর পুরো শরীর এত বেশি নরম এবং তুলতুলে যে আমি নিজের মধ্যে থেকে হারিয়ে যাচ্ছিলাম। আমি যেন নিজেকে বোঝাতে পারছিলাম না যে আমি আসলে কি করছি বা কোথায় আছি। আমি মানে মারা যাচ্ছিলাম, এরকম একটা অবস্থা। এত বেশি সুখ শান্তি আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি তখন বললাম কি, ছাড়ো, কেউ দেখে ফেলবে, আম্মু ওই রুমে আছে, আম্মা যদি দেখে ফেলে তাহলে সমস্যা আছে। তো যাই হোক, ও তখন ছেড়ে দিল, বললো কি যে এখন খেয়ে নেন, আপনার জন্য আমি নিজের হাতে রান্না করেছি। তো এতদিন এই মেয়েটা আমার জন্য মাঝে মধ্যে রান্না করতো এবং আমার আম্মাকে সাহায্য করতো। আমার আম্মার কাছ থেকে সমস্ত কিছু রান্নাবান্না শিখেছে এবং সমস্ত কিছু আমার জন্য করে আর কি। তো আমি কোনোদিন ভাবতেও পারিনি যে এরকম সুন্দরী দেখতে এবং এরকম ভালো একজন বউ আমি আমার জীবনে পাবো। তো যাই হোক, এরকম করে আমাদের ভালোবাসার সম্পর্ক ওই দিন থেকে শুরু হয় এবং আমরা দুজন এরকমভাবে কথা বলতাম। বেশিরভাগ দিনই ও হচ্ছে গিয়ে রাত্রেবেলা আমার রুমে এসে আমার সঙ্গে কথা বলতো। আব্বা আম্মা তো পাশে ঘুমিয়ে পড়তো, আর ড্রয়িং রুম থেকে আমার রুমটা একদমই সাথে কাছাকাছি ছিল। তো ও হচ্ছে গিয়ে আমার কাছে আসতো এবং আমরা দুজন গল্প করতাম, বেশ রাত জেগে গল্প করতাম এবং বলতাম কি যে তুমি যাও, কালকে তো সকালবেলা আমাকে উঠে যেতে হবে, তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। আর সবথেকে অবাক করার মতো বেশ কিছু বিষয় আমি আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি, মাঝখানের বেশ কিছু ঘটনা। যখন ও শুরুর দিকে এসেছিল, তখন হচ্ছে ও বেশিরভাগ দিনই সকালবেলা উঠে আমরা ওকে দেখতে পেতাম না। মানে ও কোথায় গেছে, কোথায় কি করছে, এসব বিষয়গুলো দেখতে পেতাম না। রাত্রেবেলা উঠলে অনেক সময় আম্মা ওকে বিছানায় পেত না, কোথায় যেত। কিন্তু আম্মা যখন খোঁজাখুঁজি করতো, ওই রুমে যেত, আমার রুমে যেত, এসে দেখতে কিছু ও ঠিকই বিছানায় শুয়ে আছে। তো এরকম বেশ কিছু ঘটনা ঘটেছে। তো যাক, এইসব বিষয়গুলো আমরা বেশ কিছু ঘটনা আমরা আমলে আনিনি। পরবর্তীতে যখন আসলে এই বিষয়গুলো রিভিল হয়, তখন বুঝতে পেরেছিলাম আসলে। তো যাই হোক, ওর সঙ্গে আমার সম্পর্ক এরকমভাবে কাটতে থাকে এবং হঠাৎ করে এক রাত্রেবেলা হচ্ছে গিয়ে আমি ঘুম থেকে উঠে দেখি কি যে এরকমভাবে ও বিছানায় আসলে নেই। ঘরের সমস্ত দরজা লক করা, বাইরেও কোথায় যাওয়ার সুযোগ নেই, কারণ হচ্ছে সমস্ত দরজা লক করা, বাইরে যাবে কিভাবে। তো আমি পুরো ঘর খুঁজলাম, কোথাও আসলে ওকে পেলাম না। তো আমি দেখতে পেলাম যে ওর ঘরের পাশে যে জানালাটা আছে, সেই জানালাটা খোলা থাকে সবসময়, মাঝে মধ্যে আটকানো থাকে। তো আমি দেখি যে ম্যাক্সিমাম টাইম খোলা থাকে, হয়তো ভাবি যে গরম টরম লাগে সেই জন্য খোলা থাকে। তো যাই হোক, ওই জানালার মধ্যে দিয়ে একটা লাভার মতো একটা আলো ঘরের ভিতরে প্রবেশ করলো। তো আমি আলো জ্বালাইনি, অন্যদিন টাম্মা উঠলে আলো টালো জ্বালায়, তো যার কারণে হয়তো বুঝতে পারে। তো আমি আলো টালো জ্বালাইনি, আমি এমনি খুঁজতেছিলাম আর কি। ওই আমার হাতে একটা গ্যাস লাইট ছিল, গ্যাস লাইটের মধ্যে আলো ছিল, সেই আলো দিয়ে খুঁজতেছিলাম আমি। তো যাই হোক, ওকে আমি যেটা দেখে আমি অবাক হয়ে গেলাম, ও ঘরের ভিতরে প্রবেশ করলো এবং সেই আলোটা তখন ঘুরপাক খাচ্ছিল। তো আমি তাকাইতে পারতেছিলাম না আলোর দিকে, এত পরিমাণ বিশ্রী আলো ছিল, বিভৎস আলো ছিল। তো আমি চোখ বন্ধ করে ফেললাম। তো যখন চোখ খুললাম, আমি দেখলাম কি যে হালিমা বিছানায় শুয়ে আছে আর কি। এবং আমি হালিমার দিকে তাকাইলাম এবং সেই আলোটা আমি পাইলাম না। আমি কিন্তু একটু আগে হালিমাকে দেখি নাই, তো হালিমা কোথা থেকে আসলে সেটাই বুঝতে পারলাম না। তো যে মেয়েটা, যখন আমি তার কাছে গেলাম, তার কাছে গিয়ে তার কপালে একটা চুমু খাইলাম। তো ও ঘুমাচ্ছে দেখে আমি আর কিছু বললাম না, আমি চলে এলাম নিজের রুমে। তো আমি ঘন্টার পর ঘন্টা এরকম হালিমার দিকে তাকায় থাকতাম, তার চেহারার দিকে। সে সুন্দরভাবে এরকম সেলোয়ার কামিজ পরতো, মাথায় খুব সুন্দরভাবে ঘুমটা দিত, আম্মার সাথে কাজ করতো। বিষয়গুলো দেখে আমার কাছে এত ভালো লাগতো। তো যাই হোক, এরকম সময় কাটতে থাকে। আমি আসলে পরদিন সকালবেলা উঠে হালিমাকে জিজ্ঞেসই করতাম, কিন্তু পরবর্তীতে জিজ্ঞেস করি নাই। হয়তো আমার চোখের ভুল ছিল বা ভ্রম ছিল, এরকম কোনো কিছু ছিল বা কী ছিল আমি জানি না। তবে হালিমাকে আমি জিজ্ঞেস করার সাহস পাইনি আসলে। ও যদি কিছু মনে করে, যদি চলে যায় এখান থেকে, আসলে ওকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসতাম, তো হারাইতে চাইতাম না আর কি। তো যাই হোক, এরকম সময় যেতে থাকে এবং পরের বেশ কিছুদিন পরে আমাদের বাড়িতে বিভিন্ন আত্মীয় স্বজন আসে এবং বিশেষ করে আমার যে বড় ভাই ছিল, উনি বিদেশ থেকে আসার পরে যখন ঘরে এরকম একটা অবিবাহিত মেয়ে দেখতে পাই এবং আমাদের আসলে বিয়ে শাদিও হয় নাই, বা মেয়েটাকে যে আমরা 2 মাস রাখছি, আমাদের আশেপাশের সবার কাছ থেকে সে জানতে পারে।
জানার পরে আম্মারে বলে যে, আর আমার বড় ভাই হচ্ছে একজন হুজুর মানুষ ছিল, তিনি এসব বিষয়ে খুব বেশি মানতেন এবং তিনি আম্মারে তখন বলতে লাগলেন সবার কাছ থেকে শুনে। আমাদের বাড়ির আশেপাশে সবাই বলছে এরকম যুবতী মেয়েরে 4-5 মাস ধরে ঘরের ভিতরে রাখছে, ঘরের ভিতরে এরকম সবাই থাকে, যুবতী মেয়ে, তোর ভাইয়ের সাথে কি হয়েছে না না হয়েছে আল্লাহ জানে, মেয়ে কই থেকে আসছে, তোর মা বলছে কি যেটা নাকি তোর কোন খালাতো বোন, কিন্তু এই মেয়ে তো কই থেকে আসছে আল্লাহ জানে, এরা যে ঘরের ভিতরে কি অনৈতিক কাজ শুরু করছে। তো এগুলো বলার পর আমার আম্মা তো প্রচণ্ড পরিমাণ রেগে যায় আমার ভাইয়ের উপরে, যে তুই এত বছর পর কই থেকে আসছিস, আমাদের খোঁজ খবর নিস না, একটা টাকা পয়সা পাঠাইস না, আমাদের তো সাকিব ও আমাদেরকে পালে, তুই কী করিস, তুই এখানে এসে কর্তৃত্ব দেখানো শুরু করছিস। তো যাই হোক, আমার ভাই যেহেতু সে তো এই বাড়ির ভাগিদার, তাই না, আর সে এই বাড়ির করতেও অনেকটা সাহায্য করছিল ওই সময়টাতে যখন সে বিয়ে করছিল না। তো যাই হোক, আমার যে ভাবি ছিল সেই ভাবিও আমাদের বিপক্ষে কথা বলে। তো ভাবিও তখন বলে যে এগুলো খুবই জেনার কাজ, তোমরা এগুলো কিভাবে করলা। তো যাই হোক, এইসব কথাবার্তা চললো এবং আমার ভাবিরা হচ্ছে গিয়ে 2 দিনের মতো ওইখানে থাকলো এবং আমার ভাই কিছু একটা বুঝতে পারছিল আগে থেকেই, মেয়েটাকে ডেকে জিজ্ঞেস করছিল, মেয়েটা মাথা নিচের দিকে তাকিয়ে আমার ভাইয়ের সঙ্গে কথা বলতেছিল। আসলে আমার ভাই তখন কিছু একটা বুঝতে পারছিল। তো ভাই তখন বললো কি যে এর সঙ্গে তোমরা থাইকো না, এর ঘর থেকে বের করে দাও, তোমরা ক্ষতিতে পড়বা, অনেক ঝুঁকিতে পড়বা। তো আমার ভাই যেহেতু হুজুর এবং আলেম মানুষ, তিনি হয়তো বুঝতে পারছিলেন তখন। তো যাই হোক, আমার ভাই 2 দিন পরে চলে যায়। আম্মা আবার সাথে ঝগড়াঝাটি করে আম্মা বলে কি তুই কোনোদিন এখানে আসবি না, আমাদের বাড়িতে কোনোদিন আসবি না, বা আমাদের সাথে কোনোদিন দেখা করবি না, তোর মতো কুলাঙ্গার সন্তান দরকার নেই আমার, তুই যেরকম আলেম করিস সেরকম করিস, তুই তোর বাপ মার খবর রাখিস না, তুই এবার কিসের আলেম। তো এসব বলার পরে আমার ভাই এবং ভাবি, আমার যেসব ভাতিজিরা ছিল, ওরা আসলে চলে যায় এখান থেকে। তো আমার আম্মা ওইসব বিষয় নিয়ে খুবই টেন্স ছিল, মেয়েটাও খুব বেশি টেন্স ছিল, বলছিল যে আমি চলে যাবো তোমাদের এখান থেকে, আমি যেখানে পারি সেখানে চলে যাবো আর কি। তো সব বিষয় নিয়ে বেশ খানিকটা গন্ডগোল লেগেছিল আমাদের বাড়িতে। তো আমার আম্মা তাকে সরাসরি জিজ্ঞেসই করে ফেলে, আচ্ছা তুমি কি আমার ছেলেকে বিয়ে করবা, আমার ছেলের জন্য আমি অনেকদিন ধরে পাত্রী খুঁজতেছিলাম, তো আমরা তোমাকে তো আমাদের নিজেদের মেয়ের মতোই লালন পালন করেছিলাম, তো যাই হোক আমি তোমাকে আমার ছেলের বউ করতে চাই, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে আমার ছেলের বউ বানাইতে চাই এবং তুমি আমাদের সাথেই থাকবে, সমস্যা নেই। তোমাকে আসলে শুরু থেকে আমার পছন্দ ছিল আমার ছেলের বউ বানানোর জন্য, কিন্তু আসলে তোমাকে বলতে সাহস পাইনি যে তুমি বড়লোক ঘরের মেয়েটি হবে হয়তো, আর আমরা গরিব ঘরের মেয়ে, আমরা গরিব, আমার ছেলেও গরিব, রিক্সা চালায়, এরকম একটা ছেলেকে বিয়ে করতে রাজি হবা কিনা, সেসব বিষয়ে আমরা আসলে খুবই চিন্তার মধ্যে ছিলাম। তো যাই হোক, তুমি কি বলো। তো হালিমা তখন বলে কি যে আম্মাকে আম্মা বলেই ডাকতো হালিমা। তো বলে কি যে আম্মা আপনি যা বলবেন তাই, আমি আসলে সাকিবকে পছন্দ করি, আমি ওকে ভালোবাসি শুরু থেকেই আর কি, আপনি তো জানেন কি না জানি না, আর আমার আসলে কোথাও যাওয়ার জায়গা নেই, আমি কোথায় যাব। তো ও শুরু থেকে এইসব বিষয়গুলো বলে আসতেছে যে আমি বিপদে আছি, আমি কোথায় যাব, আমার আসলে কোথাও যাওয়ার জায়গা নেই, এই বিষয়গুলো আসলে ও বলতেছিল শুরু থেকেই। তো যাই হোক, আমার আম্মা আমাকে ওর সঙ্গে বিয়ে দেওয়ার জন্য আসলে খুবই আনন্দিত ছিল আমরা সবাই। আমরা যখন বলে যে ওর সঙ্গে বিয়ে আর কি, আমাদের পাড়ার প্রতিবেশী সবাই জানে যে ওর সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, তো সবাই তখন চুপ হয়ে গেল আর কি, সবাই আর কোনো কথা বলতো না আর কি, যখন বললো যে বিয়ে ঠিক হয়ে গেছে। তো সবাই তখন এসে আমাকে হচ্ছে গিয়ে বাহবা দিত বা ভালো কথা বলতো। আসলে গ্রামের মানুষজনের এইসব কথাবার্তা আমার কাছে আসলে খুবই বিশ্রী লাগে, যে এরা সেকেন্ডের মধ্যে নিজেদের ভাব বদলায় ফেলেছে, যখনই বিয়ে ঠিক হইলো তখনই তারা নিজেদের ভাব বদলায় ফেললো এবং এতদিন কিন্তু নিন্দা করতে কিন্তু তারা ছাড়ে নাই। তো যাক, হালিমার সাথে আমার এই কয়েক মাস আমরা একসাথে থেকেছি, আমার ওর সঙ্গে তেমন কিছুই হয় নাই, 2-1টা হাত ধরাধরি ছাড়া, আমরা আসলে ওরকম টাইপের ছেলেও না। আর হালিমা আমার সঙ্গে করার চেষ্টা করেছে, আমাকে কিস করার চেষ্টা করেছে, তো আমি আসলে ওরকম টাইপের ছেলে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। তো যাই হোক, হালিমার সাথে হচ্ছে কি আমার বিয়ে হওয়ার পরে সব কিছু হবে, আমি ওকে বললাম আর কি আর কিছুদিন ওয়েট করো। তো হালিমাও বিষয়টা বুঝতে পারলো। তো যাই হোক, আমাদের আগামী শুক্রবারে বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু এর আগে যে এরকম একটা ঘটনা আমাদের সঙ্গে ঘটে যাবে আমি কোনোদিন কল্পনা করিনি, এবং আমার জীবনের হয়তো সবথেকে দুঃখজনক এবং কষ্টদায়ক বেদনাদায়ক ঘটনা হয়তো এটাই, এবং এটা আমি আজীবন মনে রাখবো। আমাদের শুক্রবারে বিয়ে হওয়ার কথা ছিল, তো বৃহস্পতিবার রাত্রেবেলা আমি আসলে দেখতে পাই যে আমি আসলে হালিমার কাছে যেতে চাইছিলাম, কালকে যেহেতু আমাদের বিয়ে, সেহেতু আজকে আমি হালিমাকে আমার রুমে ডেকে আমি হালিমার সাথে গল্প করতাম সারা রাত।
আর ওর কোলে মাথা রেখে আমি গল্প করতাম আর কি। এর আগেও করেছি, তো ওই বিষয়টা আমার কাছে ভালো লাগতো আর কি। তো আমি তখন রাত 2টা-2:30 বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে। তো আমি উঠে হালিমার কাছে গেলাম। তো আমি দেখতে পেলাম হালিমা বাইরে দাঁড়িয়ে, মানে আমাদের যে উঠান ছিল, উঠান ঘরের পিছনে একটু জঙ্গল টাইপের জায়গা ছিল, যে দিক দিয়ে আর কি হালিমা, ওই যে জানালা ছিল না, হালিমা যেখানে ঘুমায় ওইখান থেকে জঙ্গলটা দেখা যায় আর কি, ভিটা টাইপের জায়গা, বেশ বড় বড় গাছ আছে সেখানে। তো আমি দেখলাম হালিমা সেখানে দাঁড়ায় কারোর সঙ্গে কথা বলতেছে। তো আমি সঙ্গে সঙ্গেই সেখানে গেলাম। আমি বললাম, হালিমা এখানে কী করতেছো? তো আমি দেখতে পেলাম যে সেখানে একজন অদৃশ্য ছায়া দাঁড়িয়ে আছে, এবং সেই ছায়াটা হালিমাকে জোরপূর্বক ওইখান থেকে ডাকার চেষ্টা করছে বা নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো তখন সেই ছায়াটাকে দেখে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়, আমি ভীষণ ভয় পেয়ে যাই, এবং সঙ্গে সঙ্গেই আমি আসলে কী বলবো বুঝতে পারছিলাম না। হালিমা আমাকে দেখে সে নিজেও চমকে যায়, এবং সে আমাকে বলে যে তুমি এখানে কেন আসছো, তুমি ঘরে যাও, আমি আসতেছি। তো আমি তখন বললাম কি যে এই জিনিসটা কি, আর তুমি কার সঙ্গে কথা বলছো? হালিমা তখন বলে কি যে তুমি যাও না, আমি আসতেছি। তো আমি বললাম কি যে না, আমি যাবো না, তুমি আমাদের কাছ থেকে অনেক সত্য লুকাইছো, আর এখন কি করতেছো সেটা বলো। আমি অনেক আগেই তোমাকে দেখছি যে তুমি কার সঙ্গে দেখা করতে চাও, বা অদৃশ্য গায়েবী কিছু কাজকাম করো, এগুলো কীভাবে করো, আর তুমি কি, তোমার সত্য তো আমি জানতে চাই, না জেনে আমি তোমাকে বিয়ে করবো না। তো এতদিন তো আমি তোমার প্রেমে মুগ্ধ হয়েছিলাম, তোমার প্রেমে আমি বিমোহিত হয়েছিলাম, সত্যতা জানার জন্য আমি তোমাকে হারাতে চাইতাম না, সেই বিষয়গুলো জেনে আমি তোমাকে বিয়ে করতে চাইছিলাম। কিন্তু এখন বিষয়টা আসলে অন্যদিকে চলে গেছে, আমি আসলে জানতে চাই যে তুমি কে। আমার তখন প্রচণ্ড পরিমাণ রাগ হয় হালিমার উপর। তো তখন আমার সামনে যে লোক, যে অদৃশ্য ছায়াটা ছিল, সেই অদৃশ্য ছায়াটা আস্তে আস্তে দৃশ্যমান হয়, এবং একটা সাদা পাঞ্জাবি পরে একজন মুরব্বিতে পরিণত হয়, এবং সেই মুরব্বিটা আমার দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে থাকে, এবং তার পেছনে আরও দুজন ওরকম মুরব্বি দেখতে, ইয়াং দেখতে এবং আরেকজন মুরব্বি দেখতে লোক দাঁড়িয়েছিল, এবং তার সঙ্গে একজন মহিলাও আছে। সেই মহিলাটা দেখতেও অসম্ভব রকমের সুন্দরী। তো সেই মহিলাটা আমাকে বলে ওঠে যে তুমি দয়া করে আমাদের মেয়েকে যেতে দাও, আমাদের মেয়েকে আমরা নিয়ে যেতে এসেছি, এবং আমরা ওকে নিয়ে যেতে চাই। ও তো কোনোভাবেই তোমার এখান থেকে যেতে চাচ্ছে না, আর আমরা ওকে অনেকভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, কিন্তু ও কোনোভাবেই তোমাকে ছেড়ে যাবে না। তুমি ওর উপর কী জাদু করেছো সেটা বলো। তো আমি তখন বললাম, আমি ওর উপর জাদু করতে যাবো কিসের জন্য, আমি কোনো কিছুই করিনি। তো ওই যে মুরব্বী যে লোকটা ছিল, সেই লোকটা ভীষণ পরিমাণ আমার উপর ক্ষেপে যায় এবং চেতে আমার উপর হামলা করতে চায়। তো আমি তখন বলি যে আমি কিছু করিনি, আপনার মেয়েকে বরঞ্চ আমি আশ্রয় দিয়েছি, এবং আপনার মেয়েকে আমি এখানে রেখেছি, আপনার মেয়ের কাছে জিজ্ঞেস করেন। আমি হালিমার দিকে তখন তাকাই, হালিমা আমার চোখের দিকে তাকাতে পারছিল না। সে বলেছিল যে তার পরিবারে কেউ নেই, আমাকে বলেছিল সে তার কোথাও যাওয়ার জায়গা নেই। কিন্তু হালিমা আমার দিকে তখন তাকিয়ে বলে যে সাকিব, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আসলে তোমাকে মিথ্যা কথা বলেছিলাম, আসলে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, যার কারণে আমি তোমার এখান থেকে যেতে চাচ্ছিলাম না। প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন দেখি আমার খুব ভালো লেগেছিল তোমাকে, এবং পরবর্তী তোমার আচার আচরণ, তোমার ব্যবহার, তোমার কথাবার্তা, সমস্ত কিছু দেখে তোমার বাবা মার প্রতি ভালোবাসা, যে ছেলে বাবা মার প্রতি এত পরিমাণ ভালোবাসা দেখাতে পারে, সে তার স্ত্রীর প্রতি কী পরিমাণ ভালোবাসা দেখাতে পারবে, সেই থেকেই হচ্ছে কি আমি এখানে থেকে যাই, এবং আমি যেতে চাই না। আসলে আমি তুমি বিশ্বাস করবা কিনা জানি না, ওনারা হচ্ছেন আমার বাবা মা, ওনারা দুজনই জিন আসলে, এবং আমি একজন জিনের কন্যা। এই কথা শোনার পর আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়, এবং আমি প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যাই, ভয়ে আমি পিছনে সরে আসি। তো আমার ভয়ের থেকে বেশি বিষয়টা কষ্ট লাগছিল যে ধোঁকা, ও আমাকে এরকমভাবে ধোঁকা দিল। আমি আসলে আমার জীবনে কি আছে আমি জানি না। তো ও আমাকে তখন বলে যে আমার আব্বা মা অনেক দিন থেকেই আমাকে এরকমভাবে নিতে আসে, কিন্তু আমাকে নিয়ে যায় না। আমার আব্বা মা আসলে তোমাকে খারাপ মনে করে। আসলে আব্বা, আমি তোমাকে সমস্ত ঘটনা খুলে বলি, আমি তোমাদের সাথে যেতে চাই না। কিসের জন্য যেতে চাই না আমি তোমাকে বলি। তোমার মনে আছে ওই দিনকে মাঝে মধ্যেই তোমার যে আমাদের যে শত্রু পক্ষ আছে, খারাপ জিন আছে, তারা আমার উপর হামলা করতো। তো সেদিন রাত্রেবেলা আমি এবং আমার বান্ধবীরা আমরা রাত্রেবেলা বেরিয়েছিলাম একটু পরিব্রাজন করতে। তো ওই খারাপ জিনগুলো আমাকে হামলা করেছিল। তো হামলা করার পরে আমাকে বেশ খানিকটা জখম করেছিল, এবং আমার সঙ্গে খারাপ কাজও করার চেষ্টা করে সেদিন। কিন্তু ও শুধুমাত্র এই লোকটা ছিল বলেই আমার সঙ্গে তেমন ওরা কিছু করতে পারেনি। আর আমি হচ্ছে গিয়ে আমাদের অঞ্চলের সবথেকে সুন্দরী মেয়ে জিনদের মধ্যে একজন। তো যার কারণে আমার উপর বখাটে কিছু জিনেদের নজর সবসময় থাকতো, আমাকে একা পেয়ে সেদিনকে আমার সঙ্গে খারাপ কিছু করতে চেয়েছিল। শুধুমাত্র এই ছেলেটা সাকিব থাকার কারণে আমি সেদিনকে বেঁচে যাই, না হলে ওরা আমাকে মেরে ফেলতো। তো ও আমাকে সেদিনকে উদ্ধার করে এখানে নিয়ে আসে এবং আমাকে সুস্থ করে তোলে,
এবং এর পরবর্তীতে আমি চাইলে চলে যেতে পারতাম এখান থেকে, বড়দেরকে জানিয়ে যেতে পারতাম, কিন্তু আমার যেতে ইচ্ছে হয়নি। আমার মন বলেছে যে এদের সঙ্গে থাকা উচিত আমার, এরা ভালো ভালো পরিবার। আমি এর আগে কোনোদিন কোনো মানুষের সঙ্গে মিশিনি, এই প্রথমবার কোনো মানুষের সঙ্গে মিশে আমার এমন মনে হয়েছে যে আমি এর সঙ্গে থাকতে পারবো সারা জীবন। তো আমার চোখ দিয়ে তখন টকটক করে পানি পড়ছিল ওর কথাগুলো শুনে। আসলে ও তো আমাদের সঙ্গে থাকতে চেয়েছিল, ধোকার বিষয়টা ও তো আমাদেরকে ধোকা দেয়নি, তবে ও কিন্তু চাইলে শুরুতে আমাদেরকে বলতে পারতো। এখন আমি আমার ভাইয়ের সেই কথাগুলো বুঝতে পারছিলাম যে ও কোনো মানুষ না, ও আসলে এখানে তোদের ক্ষতি করতে এসেছে। তো এই বিষয়গুলো তখন ও আমাকে বলে যে তোমার ভাই আমাকে চিনতে পেরে গিয়েছিল, তো তোমার ভাইয়ের ক্ষতি করব বলে তাকে আমি এখান থেকে তাড়িয়ে দিই, আসলে না হলে আমি এখানে থাকতে পারতাম না। তোমার ভাই আগে থেকেই জেনে গিয়েছিল এবং তোমাকে তোমার যে ভাতিজি ছিল সেই ভাতিজির উপর আমি বশ করেছিলাম এবং ও কোনোভাবে সেটাকে চালাতে পারছিল না। তো যাই হোক, ওর মাও চিল্লাচিল্লি করছিল, যার কারণে ও এখান থেকে চলে যায়। তো আমি ওকে বলতে নিষেধ করেছিলাম, আসলে আমি তোমাকে হারাতে চাই না, যার কারণে আমি তাকে বলতে নিষেধ করেছিলাম। তো যাই হোক, আমার আব্বা আম্মা আমাকে নিতে এসেছে, অনেক দিন হয়েছে, কিন্তু আমি আসলে যেতে চাই না। আমি তোমার সঙ্গে থাকতে চাই, তোমাকে ভালোবাসি এবং তোমার সঙ্গে থাকতে চাই, আমাকে বিয়ে করতে চাই। তো এই কথা শোনার পর আমার আব্বা প্রচণ্ড পরিমাণ রেগেছে এবং বলে কি যে মানুষের দুনিয়াতে তুই যদি একবার চলে যাস তাহলে তুই আর কোনোদিন জিনের দুনিয়াতে ফিরে আসতে পারবি না। তুই যদি কোনো মানুষকে বিয়ে করিস তাহলে কোনোভাবেই তুই আর কোনোদিন জিনের দুনিয়াতে ফিরে আসতে পারবি না। যদি এরকমটা শর্ত মেনে তুই যেতে চাস তাহলে যেতে পারিস। তো আমি তখন বললাম কি যে না, আমি তোমাদের সঙ্গে যাব না, আমি সাকিবের সঙ্গে থাকবো এবং ও যেমনই হোক না কেন, ও খুবই ভালো একজন মানুষ, আমি ওর সঙ্গে থাকতে চাই। তো এই কথা শুনে আমি আসলে তখন আবেগে আপ্লুত হয়ে পড়ি এবং আমি ওকে তখন জড়িয়ে ধরি। তো তখন ওর যে বাবা মা ছিল ওনারা ওইখান থেকে চলে যায় এবং আমি ওকে নিয়ে আসি এবং আমি বুঝতে পারি যে একজন পরী এবং একজন জিনের মেয়ে। তো এই বিষয়টা জানার পরে আমি ওকে যখন নিয়ে আসি, আমি ওকে আমার ঘরের ভিতরে শক্ত করে জড়িয়ে ধরে রাখি এবং বলি কি যে আমি তোমাকে কোনোভাবেই যেতে দিব না। তো পরের দিন আমার ওর সঙ্গে বিয়ে ছিল। তো বিয়ের অনুষ্ঠান ছিল হচ্ছে সন্ধ্যার পরে রাতের দিকে, কারণ হচ্ছে আমাদের যে আত্মীয় স্বজন ছিল ওনারা রাতের দিকে ঠিক করেছে আমার আব্বা আম্মা সবাই মিলে। তো রাতেই বিয়ে হবে, যেহেতু মেয়ে আমাদের ঘরেই আছে সেহেতু রাতে হওয়ার তো কোনো সমস্যা নেই। তো যাই হোক, রাত্রেবেলা ওর সঙ্গে বিয়ে ছিল এবং ও তখন আমার রুমে সাজগোজ করছিল। তো আমিও তখন এই রুমে বর সাজছিলাম আর সবাই এসেছিল, পরিবারের সবাই টুকটাক যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তো আমি এই পাশে বসে আমরা সবাই বেশ খুশি ছিলাম, কারণ ও হচ্ছে গিয়ে আমার এখানে চিরতরে চলে এসেছে, ও আর জিনের দুনিয়ায় ফিরে যাবে না। আর ওর আব্বা আম্মা যেটা বলেছে যে জিনের দুনিয়া থেকে যদি একবার চলে আসো, কোনো মানুষকে যদি বিয়ে করো তাহলে কিন্তু তুমি আর কোনো দিন জিনের দুনিয়ায় ফেরত যেতে পারবে না। তো এটা স্বীকার করে এসে তার মানে বোঝা যায় যে আমাকে কতখানি ভালোবাসে। তো যাই হোক, সন্ধ্যা 8টা-9টার এশা আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। তো ও ভিতরে বউ সাজছিল, আমার যেসব বোনেরা ছিল, আমার খালাতো বোনেরা, ওকে হচ্ছে বিয়ে সাজাচ্ছিল এবং আমি এই পাশে বসেছিলাম, আমার বন্ধুদের সাথে কথা বলছিলাম। বন্ধুরা সবাই বললো কি যে জিতছিস মামা, কি সুন্দরী একটা বউ পাইছিস। তো সবাই দেখছে আসলে। তো বিয়ে ওই দিনকে ছিল। তো হঠাৎ করেই যখন এশা নামাজ পড়ে সবাই আমরা বাড়িতে আসি, এসে শুনি যে ঘরের ভিতরে সবাই কান্নাকাটি করতেছে, আমার আম্মা বিশেষ করে। তো আমার বোনেরা সব চিল্লাচিল্লি করে এবং কান্নাকাটি করে। আমার বোনেরা বলতেছে যে খুবই ভয়ঙ্কর জিনিস ঘটছে। তাই আমি বললাম কি যে কী জিনিস ঘটছে। তো আমার বোনেরা যারা আমার বউয়ের সাথে ছিল আর কি, আমার মানে হালিমার সাথে ছিল, তারা বললো কি যে আমরা ওকে সাজাচ্ছিলাম, ঠিক তখনই আসমান থেকে আমাদের যে ঘর ছিল টিনের ছাদ ভেদ করে কিছু আলো আমাদের ঘরে প্রবেশ করে এবং প্রবেশ করে চারিদিকে ধোয়া ধোয়া হয়ে যায় এবং আমি দেখতে পাই যে বেশ কিছু কালো ছায়া আমাদের আশপাশে ঘোরাফেরা করে এবং আমাদের যে ভাবি ছিল সেই ভাবিকে জোর করে তারা ওইখান থেকে তুলে নিয়ে যায় এবং আমরা আসলে কিছু করতে পারি না, ভয়ে ওইখান থেকে বের হয়ে আসি এবং একটা শোরগোল পড়ে যায়। তো আমি সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে যাই, আমি বুঝতে পারি যে কারা এসেছিল এবং আমি সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে গিয়ে আমি কান্নায় ভেঙে পড়ি। আমি বলতে থাকি, হালিমা, ও আমার হালিমা, তুমি কোথায় গেলা? এরকম করে আমি কান্নাকাটি করতে থাকি, প্রচণ্ড পরিমাণ কান্নাকাটি করতে থাকি। তো সবাই এসে আমাকে ধরাধরি করে, আমাকে করে। আমি আসলে বুঝতে পারছি যে হালিমাকে কে নিয়ে গেছে, আর এই বিষয় ঘটনা তো আমি ছাড়া আর কেউ জানতাম না। তো পরবর্তীতে আমি আসলে এরকম করে প্রায় সপ্তাহখানিক কেটে যায়, হালিমার কোনো খোঁজ থাকে না। হালিমার কখনো ওই দিনকের পরে আর কোনো দিন আসেনি। তো ওই ঘটনার পর থেকে আমি আসলে নিজেকে সামলাতে অনেক হিমচিম খেয়েছিলাম। আমি রিক্সা নিয়ে বের হতাম না, আমি সারাদিন ঘরে বসে কান্নাকাটি করতাম। আমার আম্মাকে পরবর্তীতে আমি বলছিলাম ঘটনাটা এবং আমার আম্মা বিষয়টা জানে এবং
শুধুমাত্র আমাদের পরিবারের সবাই বিষয়টা জানে এবং আশপাশের কাউকে আমি জানাই নাই। তো যাই হোক, আশপাশের সবাই অনেক বদনাম করছে, আমার অনেক খারাপ খারাপ কথা বলছে। তো বিষয়টাতে আমি তো এমনি কষ্ট পাইছিলাম যে হালিমাকে ওরা আব্বা আম্মা তুলে নিয়ে গেল, ওরা দুনিয়ায় হয়তো চিরতরে চলে গেছে, আর কোনো দিন আসবে কিনা জানি না। আর হালিমা হচ্ছে গিয়ে যাওয়ার পরে হয়তো ওর আব্বা আম্মাকে ধরে রাখছে বা যেভাবেই হোক আসতে দেয় নাই। তো আমি এত পরিমাণ কষ্ট পেয়েছিলাম ওই ঘটনার পরে এবং এত পরিমাণ দুঃখ আমি পেয়েছি, আমি আমার জীবনে কোনো দিন এরকম দুঃখ পাইনি। হালিমা চলে যাওয়ার পরে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো, আমার কাজকাম বন্ধ হয়ে গেছিলো, আমি সবসময় কান্না করতাম। এবং ও চলে যাওয়ার পরে আমার আম্মা আব্বা দুজনে অসুস্থ হয়ে পড়ে। হালিমা প্রায় 1 বছরের মতো আমাদের বাড়িতে ছিল। এই 1 বছর আমাদের বাড়িতে এত সুখ সমৃদ্ধি ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, ও ওই ঘটনার পরে আর কোনো দিন আমাদের কাছে ফেরত আসেনি। তো আমি এই ঘটনার পরে প্রায় 3-4 বছর ধরে স্বাভাবিক হতে পারিনি, একদমই স্বাভাবিক হতে পারিনি। তো যাই হোক, আমার আম্মার পরবর্তীতে আমার আব্বা আমাকে বিয়ে করতে বলে, কিন্তু আমি আসলে হালিমাকে ততদিনে ভুলতে পারিনি। আমার এত পরিমাণ কষ্ট হতো যে আমি হালিমাকে তো ভোলার না, কারণ সে সেরকম মেয়ে না, সে আসলে কোটিতে একটা। যদি আমি কোনো দিন জানি না যে কোনো দিন জিনের সঙ্গে দেখা করেছে কিনা বা পরীর সঙ্গে কথা হয়েছে কিনা, তবে এরকম পরী পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। আমি ভাগ্য করে তাকে পেয়েছিলাম, আবার ভাগ্য করে হয়তো হারিয়ে ফেলেছি। তো যাই হোক, আমি পরবর্তীতে আমার আম্মার অসুস্থতা দেখে এবং আমার আম্মা রান্নাবান্না করতে পারতো না, এরকম কষ্ট দেখে আমি বাধ্য হয়ে পরবর্তীতে বিয়েটা করি। এবং বিয়ে করার পরে এখন আমার ঘরে আসলে 2টা মেয়ে সন্তান আছে, আরেকটা সন্তান হবে। তো আমার যে বড় মেয়ে আছে, সেই বড় মেয়েটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ওর দিকে তাকালে আমার হালিমার কথা মনে পড়ে, হালিমার মতো সুন্দরী হয়েছে। তো আসলে হালিমাকে কোথায় নিয়ে গেছে বা কী করতেছে এসব বিষয়ে আমি কিছুই জানি না। তবে এখন ওর কথা মনে পড়লে আমার বুকটা ফেটে কান্না আসে। আমি এত পরিমাণ কষ্ট আমার বুকের মধ্যে নিয়ে আমি বাঁচি যে আমি বলে বোঝাতে পারবো না। আমার এখনও মনে পড়লে বুক ফেটে কান্না আসে। তো যাই হোক, ইমরান ভাই, এই ছিল আমার জীবনের ঘটনা। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। প্রিয় দর্শক, সাকিবের জীবনের ঘটনা শুনে আপনাদের কাছে কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসলে খুবই হৃদয় বিদারক ঘটনা, এরকম ঘটনা শুনলে আসলে খুবই খারাপ লাগে। তো যাদের কাছে এরকম ঘটনা আছে, যাদের জীবনে এরকম ঘটনা ঘটে, আমি বলবো যে মিলন হোক, কখনোই বিচ্ছেদ না হোক। কারণ একজন প্রেমিকা আসলে বিচ্ছেদ হয়ে গেলে কতখানি দুঃখ হয় সেটা আমরা সবাই বুঝতে পারি। তো যাই হোক, আমাদের আজকের ঘটনাটি কেমন লাগলো আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওতে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবেন। এতক্ষণ কণ্ঠে আমি আপনাদের প্রিয় হোস্ট ইমরান ছিলাম। আশা করি আমার কণ্ঠে গল্পগুলো শুনতে আপনার কাছে ভালো লেগেছে। তো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনার জীবনে কোনো ঘটনা থাকলে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের ইমেলের ঠিকানা এবং ফেসবুক পেজের ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তীতে এমনই কারো জীবনের ঘটনা নিয়ে। আর জিনের দুনিয়া সিজন 3 খুব দ্রুতই আমাদের চ্যানেলে আসতে চলেছে। এটা পাবলিশ হবে হচ্ছে দ্য মেগাবক্স চ্যানেলে। এতদিন আপনারা দ্য মেগাবক্স প্রাইমে শুনেছেন, আর জিনের দুনিয়া সিজন 3 চালু হবে হচ্ছে গিয়ে দ্য মেগাবক্স চ্যানেলে। আপনারা সবাই যারা মেগাবক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দ্য মেগাবক্স লিখে দেখবেন 2,18,000 সাবস্ক্রাইবার যে চ্যানেলটাতে আছে, সেই চ্যানেলটাতে আমরা পাবলিশ করবো জিনের দুনিয়া সিজন 3। তো আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।